আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। এখনও দেশের নিরবিচ্ছিন্ন গণতন্ত্রের পদযাত্রা বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে আয়োজিত সভায় ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। নিয়ামুল আজিজ সাদেক জানাচ্ছেন বিস্তারিত। ৩০ মে ১৯৮১ সালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেখানে ভিডিও বার্তায় বেগম জিয়া বলেন, বাংলাদেশের গণতন্ত্রায়ন ও সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে আমৃত্যু কাজ করেছেন শহীদ জিয়াউর রহমান, কিন্তু সেই গণতন্ত্রের পদযাত্রা এখনও নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এদেশে গণতন্ত্র, স্বাধীনতা, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা, স্বনির্ভরতা ও উন্নয়ন এবং নিজস্ব জাতীয়তাবাদ সৃষ্টির অনন্য রূপকার শহীদ জিয়া। যে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি শাহাদাত বরণ করেছেন, সেই গণতন্ত্র নিরবচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে প্রতি পদে পদে। বেগম জিয়া বলেন, উন্নয়ন ও সবার জন্য রাজনীতির যে দীক্ষা জিয়াউর রহমান রেখে গিয়েছেন, সেটি বাস্তবায়নের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানানো হবে। সবার জন্য গণতন্ত্র ও উন্নয়নের মাধ্যমে সকল সমস্যার সমাধানের যে রাজনীতি শহীদ জিয়া রেখে গেছেন, তা বাস্তবায়নের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানাতে হবে। খুব শিগগিরই বাংলাদেশে আবারও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বেগম খালেদা জিয়া। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। দেশের মানুষ ভোট দিয়ে প্রতিশ্রুতিশীল গণতান্ত্রিক সরকার গঠন করতে প্রস্তুত, কিন্তু সরকার তা অনুধাবন করতে ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সংস্কার নিয়ে অযথা সময় ক্ষেপণে আপত্তি রয়েছে জনগণ ও রাজনৈতিক দলগুলোর। তাগিদ দেন অবিলম্বে জনগণের আকাঙ্ক্ষা ধারণ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্নের। ইফতেখার রেজার রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। আলোচনায় অংশ নিয়ে শহীদ জিয়ার জীবনের নানা দিক তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ বিশিষ্টজনেরা। অংশ নেন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার 10 মাস পার হলেও নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা না করায় জাতীয় রাজনীতি ও রাষ্ট্রে একটি অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। তাই জনগণের আকাঙ্ক্ষা ধারণ করে নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করার আহ্বান জানান তিনি। দেশের জনগণ সরাসরি নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত করতে প্রস্তুত, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার মনে হয় জনগণের আকাঙ্ক্ষা উপলব্ধি করতে ব্যর্থ হচ্ছে। প্রস্তাবিত সংস্কার শেষ করে যদি তাদের ইন্টেনশন সঠিক থাকে, গণতন্ত্রের পক্ষে থাকে, আমরা দাবি করেছি ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিতে, তবে আমি এটাও মনে করি বিভিন্ন বিষয় বিবেচনা করে সংস্কার প্রস্তাব শেষ করে, যেহেতু কম বেশি সকল বিষয় অধিকাংশ দলগুলোর মধ্যে একমত রয়েছে, ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবারও আহ্বান জানাই, জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করুন, অবিলম্বে ডিসেম্বরের মধ্যেই সুনির্দিষ্ট দিনক্ষণ দিয়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করুন। দেশে স্থিতিশীল সরকার না থাকায় কাঙ্ক্ষিত বিনিয়োগ হচ্ছে না উল্লেখ করে তারেক রহমান বলেন, জনগণের সাথে যোগাযোগ ছাড়া প্রশাসন ও ফাইল নির্ভর হয়ে দেশের সব সমস্যা সমাধান করা সম্ভব নয়। জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ ছাড়া প্রশাসন নির্ভর, ফাইল নির্ভর বা ফাইল ওয়ার্ক দিয়ে সকল সমস্যার সমাধান যদি করা যেতই, তাহলে তো নিশ্চয়ই রাজনৈতিক দল বা রাজনীতির প্রয়োজন হতো না। সংস্কার নিয়ে সরকারের অযথা সময় ক্ষেপণে আপত্তি অবশ্যই রয়েছে।
শুধু রাজনৈতিক দলের নয়, রাজনৈতিক দলগুলোর বাইরেও পত্র পত্রিকার মাধ্যমে আমরা দেখেছি বিভিন্ন সংগঠনও এ ব্যাপারে তাদের আপত্তির কথা জানিয়েছে। অনুষ্ঠানে থাইল্যান্ড থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকলকে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে গণতন্ত্রে পৌঁছানোর সংগ্রামকে আরো তীব্র থেকে তীব্র করতে হবে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক সুষ্ঠু এবং অবাধ নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেছে ভারত। একই সঙ্গে জনগণের ইচ্ছা এবং ম্যান্ডেট নিশ্চিত করতেও আহ্বান জানিয়েছে দেশটি। বৃহস্পতিবার নয়াদিল্লিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন। নয়াদিল্লি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, ঢাকার এমন অভিযোগ অস্বীকার করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র দাবি করেন, বাংলাদেশের এসব অভিযোগ প্রকৃত সমস্যা থেকে দৃষ্টি সরানোর চেষ্টা মাত্র। সংবাদ সম্মেলনে জয়সওয়াল বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও শাসন ব্যবস্থার পূর্ণ দায়ভার বাংলাদেশ সরকারের ওপরই বর্তায়। বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত এশিয়ার ভবিষ্যৎ শীর্ষক ফোরামের বক্তব্যে তিনি একথা জানান। পৃথিবীতে তৃণমূলের ক্ষমতায়ন ও নেতৃত্ব গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন প্রফেসর ডক্টর ইউনূস। নজরানা চৌধুরীর রিপোর্ট। জাপানের নিক্কেই ফোরাম টোকিওতে এশিয়ান চ্যালেঞ্জ ইন এ টার্বুলেন্ট ওয়ার্ল্ড শীর্ষক সম্মেলনের আয়োজন করে, যেখানে বিশ্ব নেতাদের সাথে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার দিনের শুরুতেই এই সম্মেলনে রাখা বক্তব্যে ডক্টর ইউনূস ২০ বছর আগে নিক্কেই ফোরাম যে তাকে এশিয়া পুরস্কার দিয়েছিল সে কথা স্মরণ করেন। জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে কাজ করার অভিজ্ঞতার কথাও উল্লেখ করেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, দিনকে দিন বিশ্ব পরিস্থিতি আরও বেশি সংকটময় হচ্ছে, যেখানে শান্তি সবচেয়ে ভঙ্গুর পরিস্থিতিতে আছে। গাজা, ইউক্রেন, ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের রোহিঙ্গা পরিস্থিতির কথা তুলে ধরেন অধ্যাপক ইউনূস। Global trust is at risk. Trust is declining between nations, within societies, and even between citizens and institutions. We are working hard to fulfill the dreams and aspirations of our people, to ensure justice, equality, freedom, and dignity of people, and prepare for a free, fair, and credible election, aiming at a smooth transition to democracy. যুদ্ধের পাশাপাশি পুরো বিশ্বকে জলবায়ু পরিবর্তন মোকাবেলা করতে হচ্ছে, কিন্তু এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেয়া হচ্ছে না, যা রাষ্ট্র ও সমাজের মধ্যে বিশ্বাসহীনতার জন্ম দিচ্ছে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। এশিয়ার দেশগুলোতে বিশ্বের অর্ধেক জনগোষ্ঠী বসবাস করে উল্লেখ করে তিনি এই অঞ্চলের মানুষের সম্ভাবনাকে কাজে লাগানোর উপর গুরুত্ব আরোপ করেন। In a turbulent world, people's empowerment and grassroots leadership matters more than ever. Asia needs a stronger and sustainable way to finance its development. Regional development banks, financial institutions should take lead in funding our growing needs. Asia is still one of the least connected regions in terms of trade. পৃথিবীর যে কোনো সমস্যা সমাধানে আলোচনার কোনো বিকল্প নেই উল্লেখ করে সেদিকে বেশি বেশি জোর দেওয়ার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান অধ্যাপক মোহাম্মদ ইউনূস। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। আগামী ডিসেম্বরেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জাতীয় সংসদ নির্বাচনের দাবি প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটি দলের কথা মতো সিদ্ধান্ত নিতে পারেন না। নির্বাচনের সময়সীমা নিয়ে সরকারকে জোর করা হলে এক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সমর্থন থাকবে না বলেও মন্তব্য করেন তিনি। বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা মেডিকেল মোড়ে এনসিপি আয়োজিত পথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় দলের লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন।
ডক্টর ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করে যে একটা সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচনের জন্য জুন পর্যন্ত সময় প্রয়োজন, ইভেন যদি তিনি মনে করেন যে না আরো 1-2 মাস আগে এপ্রিল মেতেও করা সম্ভব, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে একটি সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন, ইভেন শুধু নির্বাচন নয়, সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচন, তাহলে তারা এই জায়গাটিতে সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচনের ক্ষেত্রে আপোষ করবেন না। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথ দেয়া হবে কি না সে বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ লিভ টু আপিল নিষ্পত্তি করে এই পর্যবেক্ষণ দেন। ইশরাক হোসেনের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, এই আদেশের ফলে নির্বাচন কমিশনের গেজেট স্থগিত হয়নি, তাই ইশরাক হোসেনকে শপথ না পড়ালে আদালত অবমাননা হবে। অপরদিকে রিটকারী আইনজীবী বলেন, সময়সীমা পার হওয়ায় গেজেটের কোনো কার্যকারিতা আর নেই। নির্বাচন কমিশনের আইনজীবী জানান, গেজেট ইতোমধ্যে প্রকাশিত হওয়ায় শপথ পাঠের দায়িত্ব মন্ত্রণালয়ের। বুধবার ইশরাক হোসেনকে ডিএসএস এর মেয়র হিসেবে ঘোষণা করে গেজেট জারির বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য শোনার জন্য বৃহস্পতিবার দিন ধার্য করে আদালত। সুযোগ নাই। সুতরাং তারা একই রকম সিদ্ধান্ত নিলে শপথ দিতে সরকার বাধ্য হবে। শুধু ট্রাইব্যুনাল নয়, মহামান্য হাইকোর্টের রায়, সুপ্রিম কোর্টের রায় তার ঠেকাতে চেয়েছিল। তারা ইশরাকের শপথ ঠেকানোর জন্য বহু চেষ্টা করেছিল, সেটা পুরোপুরি ব্যর্থ হয়েছে। এখন নির্বাচন কমিশন এখন যদি আবার সিদ্ধান্ত নেবে, সিদ্ধান্তের আলোকে সরকার শপথ দিতে বাধ্য। শপথ না হলে শুক্রবার থেকে তীব্র আন্দোলনের ডাক দিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেন, সরকারকে শেষবারের মতো শপথ আয়োজনের সময় দেওয়া হচ্ছে, অন্যথায় আন্দোলন বেগবান করা হবে। আপিল বিভাগের শুনানির পর নগর ভবনের চলমান আন্দোলনে যোগ দিয়ে এসব কথা বলেন ইশরাক। শপথ ইস্যুতে সরকার তার নিরপেক্ষতা হারিয়েছে বলেও মন্তব্য করেন বিএনপি নেতা। নাজিবুর রহমানের রিপোর্ট। বৃহস্পতিবার সকাল থেকে ঢাকার আকাশ ভেঙে অবিরত বৃষ্টি ঝরছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ নগর ভবনে অবস্থান নিয়েছিলেন ইশরাক হোসেনের সমর্থকরা। তাদের দাবি, আদালতের রায় মেনে শপথ আয়োজন করতে হবে অন্তর্বর্তী সরকারকে। দুপুরের পর আন্দোলনকারীদের মাঝে আসেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বলেন, সরকার শপথ নিয়ে বৈষম্যমূলক আচরণ করছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কতিপয় উপদেষ্টা তারা আমার প্রতি বৈষম্যমূলক আচরণ করেছে এবং তারা নির্বাচন কমিশন, বিচার ব্যবস্থা এবং প্রশাসনের উপর হস্তক্ষেপের মাধ্যমে আমাকে যে শপথ গ্রহণ করানোর জন্য যে দায়িত্ব ছিল, সেই দায়িত্বটুকু পালনে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে। অবিলম্বে শপথ আয়োজন না হলে আন্দোলন বেগবান করার হুঁশিয়ারি দেন ইশরাক হোসেন। শেষবারের মতো আহ্বান জানাবো, আপনারা অবিলম্বে আমার শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য পদক্ষেপ নিন, অন্যথায় আগামীকাল থেকে ঢাকা নগরবাসীকে সাথে নিয়ে এই আন্দোলনকে আরো বেগবান করা হবে। টানা 2 সপ্তাহের আন্দোলনে স্থবির নগর ভবন। ঈদকে সামনে রেখে প্রশাসনিক কার্যক্রম বন্ধ সংস্থাটিতে। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। ইশরাক হোসেনের বিষয়ে আদালতের রায়ের কপি না পাওয়া পর্যন্ত কোনো মন্তব্য করতে চায় না নির্বাচন কমিশন। রায় পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এটা পাওয়ার পরে এটা কি রায় আসে, কি ধরনের সিদ্ধান্ত আসে, ইত্যাদি আইনগত বিভিন্ন দিক পরীক্ষা নিরীক্ষা করে আমাদের যা করণীয় সেটা আমরা সেভাবে করব। না, রায় তো পাই নাই আমি, টেলিভিশনের হেডলাইন দেখে তো কোনো সিধা মন্তব্য করা যায় না। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে আগামী জুলাইয়ে তার 100তম জন্মবার্ষিকী উপলক্ষে আগাম অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ টোকিওর ইম্পেরিয়াল হোটেলে মাহাথিরের সঙ্গে বৈঠকে তার 100তম জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা জানান ডক্টর ইউনূস। 30তম নিকি ফোরাম ফিউচার অফ এশিয়া সম্মেলনের ফাঁকে
একে অপরের সঙ্গে দীর্ঘকালের বন্ধুত্বের স্মৃতি স্মরণ করেন। প্রায় 40 মিনিটের বৈঠকে বাংলাদেশের আসিয়ান সদস্যপদ লাভের আকাঙ্ক্ষা এবং রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু প্রাধান্য পায়। পরে প্রধান উপদেষ্টার অধ্যাপক ইউনুসের সঙ্গে বৈঠক করেন জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকার প্রেসিডেন্ট ডক্টর তানাকা আকিহিকো। এ সময় তিনি মহেশখালী মাতারবাড়ি সমন্বিত উন্নয়ন উদ্যোগে সমর্থন জোরদার করতে জায়গার প্রতি আহ্বান জানান, যাতে অঞ্চলটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হতে পারে। সরকারি চাকুরির সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে উপদেষ্টাদের স্মারকলিপি দেবার নতুন কর্মসূচি ঘোষণা করেছেন সচিবালয়ের কর্মচারীরা। সকালে বৈরী আবহাওয়ায় সচিবালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে জমায়েত হয়ে পূর্ব ঘোষিত কর্মবিরতি পালনের পর এই ঘোষণা দেন সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের নেতারা। রোববার খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, বিদ্যুৎ উপদেষ্টা ফাউজুল কবির খান এবং বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানকে অধ্যাদেশ বাতিলের দাবি জানিয়ে স্মারকলিপি দেয়া হবে বলে জানান ফোরামের নেতারা। আর সোমবার দেয়া হবে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজুল আলমকে। দাবি আদায় না হওয়া পর্যন্ত সবাইকে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানান তারা। ক্রিকেট প্রসঙ্গ, বিসিবি সভাপতির পদ থেকে ফারুক আহমেদের সরে দাঁড়ানো এখন সময়ের ব্যাপার। পরিচালকদের অনাস্থা প্রকাশের পর সূত্রমতে জানা গেছে ফারুকের পরিবর্তে আমিনুল ইসলাম বুলবুলকে স্থলাভিষিক্ত করার প্রক্রিয়ায় অনেকটাই এগিয়ে গেছে জাতীয় ক্রীড়া পরিষদ। শুক্রবারেই আসতে পারে ঘোষণা। নিলয় মজুমদার জানাচ্ছেন বিস্তারিত। বুধবার ফারুক আহমেদের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে চিঠি লিখেছিলেন বোর্ড পরিচালকেরা। সভাপতি ফারুক আহমেদের একক আধিপত্যকে কাঠগড়ায় দাঁড় করান তারা। চিঠিতে তারা আরও জানান, ফারুক আহমেদের স্বেচ্ছাচারিতায় বেশিরভাগ পরিচালকই তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারেননি। এছাড়াও বিপিএলের যোগ্যতা না থাকা সত্ত্বেও দুর্বার রাজশাহী ও চিটাগাং কিংসকে দল দেওয়া ফারুকের একক সিদ্ধান্ত ছিল বলে উল্লেখ করেন তারা। চিঠিতে স্বাক্ষর করেন নাজুল আবেদিন ফাহিম, মাহবুল আনাম, ফাহিম সিনহা সহ 8 পরিচালক। স্বাক্ষর দেননি আকরাম খান। বুধবার রাতেই ফারুকের সঙ্গে বৈঠকে বসেন যুব ক্রীড়া উপদেষ্টা। বৈঠকের পর বিসিবি সভাপতিকে সরে দাঁড়াতে হবে এমন ইঙ্গিত পাওয়া গেল বৃহস্পতিবার কয়েকটি গণমাধ্যমে পদত্যাগ না করার সিদ্ধান্ত পরিষ্কার করেন বর্তমান বিসিবি সভাপতি। যদিও ফারুকের পরিবর্তে আমিনুল ইসলাম বুলবুলের বিসিবিতে আসার পথ অনেকটা এগিয়ে ফেলেছে জাতীয় ক্রীড়া পরিষদ। এদিকে নিয়মের বাইরে গিয়ে কিছু করার এখতিয়ার নেই জাতীয় ক্রীড়া পরিষদের। বিসিবিতে রাজনৈতিক হস্তক্ষেপ হলে আইসিসি নিষেধাজ্ঞার কবলে পড়তে পারে বোর্ড। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। সংস্কার এবং বিচার ছাড়া নির্বাচন হলে তা গণ অভ্যুত্থানের সঙ্গে প্রতারণা হবে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কাউকে এই প্রতারণা করতে দেয়া হবে না। প্রয়োজনে আবারও রাজপথে নেমে জীবন দিতে প্রস্তুত বলে জানান তিনি। সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জাতীয় নাগরিক পার্টির প্রকৌশল উইং এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অভিযোগ করেন, সংস্কার ও বিচার কাজে দেশি বিদেশি বিভিন্ন মহল থেকে বাধা দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশন একটি দলের হয়ে কাজ করছে অভিযোগ করে এনে দ্রুত এর পুনর্গঠনের দাবি জানিয়েছেন তিনি। আর নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের দোসরদের বিচারের দাবি জানিয়েছেন। এদিন শেখ মোহাম্মদ শাহ মঈন উদ্দিনকে সমন্বয়ক এবং মেজর মোহাম্মদ সালাউদ্দিনকে সহ সমন্বয়ক করে এনসিপির প্রকৌশলী উইং এর 48 সদস্যের কমিটি ঘোষণা করা হয়। যে প্রজন্ম রাজপথে নেমেছিল একটা নতুন দেশ গঠনের জন্য, দেশ সংস্কারের জন্য, জনগণ যাতে তার অধিকারগুলো পায় সেটার জন্য। কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলকে সুবিধা ক্ষমতা দিতে কেউ রাজপথে নামেনি, কেউ জীবন দেয়নি। ফলে যদি আমরা দেখি যে গণ অভ্যুত্থানের ফলে যে আকাঙ্ক্ষা বাস্তবায়নের যদি সরকার ব্যর্থ হয়, যদি কোনো পক্ষ, রাজনৈতিক পক্ষ সেখানে বাধা তৈরি করে, তাহলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে এবং আমরা আমাদের জীবন দিতে আবারও প্রস্তুত থাকব। বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি উপকূলীয় অঞ্চল পার হচ্ছে, ফলে উপকূলীয় অঞ্চলসমূহে পানি প্রবাহ বাড়ছে। নিম্নচাপের কারণে আগামী 48 ঘন্টা ঢাকা সহ সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার শঙ্কা নেই। সকল সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া টানা বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ভূমিধসের
আশঙ্কা রয়েছে, জানাচ্ছেন তামজিদ সুমন। নিম্নচাপের ফলে টানা দুদিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সাথে সবকটি সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। টানা বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়ার কারণে বরিশাল, ভোলা, চাঁদপুর, পটুয়াখালী ও নোয়াখালীর অভ্যন্তরীণ সকল রুটে নৌ চলাচল বন্ধ রয়েছে। ভারী বৃষ্টির কারণে উপকূলীয় অঞ্চলগুলোতে পানি প্রবাহ বেড়েছে। অতিরিক্ত পানি প্রবাহে ভোলায় পল্টুন ভেঙে পড়েছে। সকাল থেকে বৃষ্টির মধ্যে লঞ্চের জন্য ওয়েট করতেছি। কালই তো বর্ষা নামতে আছে, কোনো কাজ কাম নাই, কিছু না, কি করে খাবো আমরা? বর্ষা তো বাড়ি থেকে নামতে পারে না, বাসা থেকে বৃষ্টির কারণে আবহাওয়া খারাপ। উদলা গাড়ি চালাই, বৃষ্টি হলে তো চালাতে পারি না, ঘরের বন্দরে ধুই দেওয়া লাগে। নিম্নচাপের প্রভাবে সকাল থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে হালকা ও ভারী বৃষ্টি হচ্ছে, সঙ্গে রয়েছে দমকা হাওয়া। এই বৃষ্টিপাত আরও 2 দিন অব্যাহত থাকতে পারবে এবং 1 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হবে। এর সাথে থাকবে দমকা বাতাস, ঝোড়ো হাওয়া, কখনো কখনো বিভিন্ন অঞ্চলে বজ্র বৃষ্টিও হতে পারে। এই বজ্র বৃষ্টির সাথে বজ্রপাতও থাকতে পারে। 1 তারিখের পর বৃষ্টিপাতের তীব্রতা অনেকটাই কমে যাবে। 2 দিন টানা বৃষ্টিপাত হলেও ঘূর্ণিঝড়ের কোনো আশঙ্কা নেই। আবহাওয়া অফিস বলছে বৃষ্টির কারণে সৃষ্ট হবে জলাবদ্ধতা। বিশেষ করে চট্টগ্রাম মহানগরের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের কারণে অস্থায়ী জলাবদ্ধতা তৈরি হতে পারে বলে মর্মে আমরা ভারী বৃষ্টিপাতের সাথে এই সাবধান থাকতে বলেছি। টানা এই বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। আবহাওয়া তথ্য বলছে অতি ভারী বর্ষণে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। চট্টগ্রাম, রাঙামাটি এইসব অঞ্চলে ভূমিধসের সম্ভাবনা রয়েছে। তামজিদ সুমন, NTV নিউজ, ঢাকা। মেজর সিনহা হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষ হয়েছে আজ। রায় ঘোষণা করা হবে আগামী 2রা জুন। বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও বিচারপতি সগির হোসেনের হাইকোর্টের দ্বৈত বেঞ্চে শুনানি শেষ হলে রায়ের জন্য এই দিন ধার্য করা হয়। শুনানি শেষে আসামি বরখাস্ত ওসি প্রদীপ সাহা ও লিয়াকতের মৃত্যুদণ্ড সহ সব আসামির সাজা বহাল রাখার আবেদন করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। 2022 সালের 31শে জানুয়ারি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় প্রদীপ ও লিয়াকতকে মৃত্যুদণ্ড দিয়েছিল কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত। এছাড়াও 6 জনের যাবজ্জীবন ও বাকিদের খালাস দিয়েছিল আদালত। 2020 সালের 31শে জুলাই ঈদুল আজহার আগের রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর ABBN চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। আইনের শাসন ও বৈশ্বিক দৃষ্টান্তের রদবদল, ন্যায়, সমতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, এই স্লোগানে শুরু হয়েছে ঢাকা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের উদ্যোগে ছায়া জাতিসংঘ সম্মেলন। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে 4 দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা। এ সময় তিনি বলেন, বিশ্বের সর্বত্র বিভিন্ন ধরনের অস্থিরতা বিরাজ করছে। এসব অস্থিরতা ও সংকট নিরসনে সমাজের ন্যায়, সমতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত করা খুবই জরুরি। বিশ্বের বিভিন্ন দেশের 5 শতাধিক শিক্ষার্থী এই সম্মেলনে যোগ দিয়েছেন। সম্মেলনের মিডিয়া পার্টনার বেসরকারি টেলিভিশন চ্যানেল NTV। সর্বকনিষ্ঠ হিসেবে সমুদ্রপৃষ্ঠ থেকে দ্রুততম সময়ে দীর্ঘতম পথ পাড়ি দিয়ে এভারেস্ট জয়ের নতুন রেকর্ড গড়ায় ইকরামুল হাসান শাকিলকে সংবর্ধনা জানিয়েছে প্রাণ গ্রুপ। নেপাল থেকে দেশে ফেরার পরপরই সিটো সামিট জয়ের প্রধান পৃষ্ঠপোষক প্রাণ এর পক্ষ থেকে সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে শাকিলকে এই সংবর্ধনা দেওয়া হয়। এ সময় এভারেস্ট জয়ের সফলতার পেছনের গল্পগুলো তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা, BTMC এর সদস্য অনু তারেক এবং মিস্টার নুডলসের জেনারেল ম্যানেজার তোষণ পাল সহ প্রাণ গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত 25 ফেব্রুয়ারি কক্সবাজারের ইনানি সমুদ্র সৈকত থেকে পায়ে হেঁটে সামিট জয়ের লক্ষ্যে অভিযান শুরু করেন ইকরামুল হাসান শাকিল। প্রায় 3 মাস পর 19শে মে বাংলাদেশ সময় ভোর 6:30টায় এভারেস্ট চূড়ায় ওঠেন শাকিল। তার সাথে সহমর্মিতা প্রকাশ করার জন্য
মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি রাজস্ব আয় বাড়াতে নতুন করে কয়েকটি পণ্যে কর বাড়তে পারে কর্পোরেট করের হারও। তবে আগামী বাজেটের চ্যালেঞ্জ মোকাবেলায় কর না বাড়িয়ে কর ফাঁকি বন্ধে নীতি প্রণয়নে বেশি মনোযোগী হবার তাগিদ বিশেষজ্ঞদের। মেজবাহ হাসানের রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানের পর রাজস্ব বাড়াতে অন্তর্বর্তীকালীন সরকার নানা পদক্ষেপ নিলেও অর্থনীতির নানা সংকটে খুব একটা কাজে আসেনি। চলতি অর্থবছরের প্রথম 10 মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল প্রায় 3,59,000 কোটি টাকা, যার আদায় হয়েছে 2,87,000 কোটি। লক্ষ্যমাত্রা পূরণ দাতা সংস্থার দেওয়ার শর্ত, সেই সাথে রাজস্ব বাড়ানোর চাপের মধ্যে নতুন করে আলাদা দুটি বিভাগের অধ্যাদেশে কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনে পিছিয়েছে গতিপথ। এমন বাস্তবতায় নতুন করে আয় ব্যয়ের হিসেব নিকেশ কষাটা কতটা চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। রেভিনিউ মোবিলাইজেশন খুব জোরে সোরে করতে হবে, কিন্তু একই সাথে কিন্তু এই যে আমাদের বাণিজ্য করের উপরে যে রাজস্বর যে আমাদের রিলায়েন্সটা, নির্ভরশীলতা, এইটা কমাতে হবে। এই বছর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা জিডিপির 14, 15 বা 12% যদি উন্নীত করতে চাই, ইভেন 10% যদি উন্নীত করতে চাই, তাহলে আমাদের রাজস্ব লক্ষ্যমাত্রা আরও অনেক বেশি হবে। শুধুমাত্র এনবিআর বিলুপ্তি করে সংস্কার সম্ভব নয় জানিয়ে সংশ্লিষ্টরা বলছেন, এজন্য প্রয়োজন বাস্তবভিত্তিক সিদ্ধান্ত। অনলি সেপারেশন ইজ নট দ্য সলিউশন। আপনার সেপারেশন কিভাবে করছেন, এই সেপারেশনের পরবর্তী পর্যায়ে সেই পলিসি প্রণয়নের কার্যক্রমগুলি কীভাবে পরিচালিত হবে, কারা পরিচালনা করবেন, সেখানে প্রফেশনালিজম থাকবে কিনা, এই বিষয়টি যেমন দেখতে হবে, তেমনিভাবে আপনার রাজস্ব বাস্তবায়ন যে উইং আছে সেখানেও কিন্তু আসলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে, এখানে বিনিয়োগ বাড়াতে হবে। মূল্যস্ফীতি বিবেচনায় করের হার না বাড়িয়ে কর ফাঁকি রোধে নীতি প্রণয়নের পরামর্শ বিশেষজ্ঞদের। ট্যাক্স রেটটা বাড়াবার কোনো সুযোগ নেই, কিন্তু ট্যাক্স বেসটা বাড়াতে হবে। এই চেষ্টাটা আমার মনে হয় শিথিল, এটাকে আরও জোরদার করতে হবে। ন্যূনতম করের যে সংক্রান্ত যে বিধান আছে সেই বিধানটা পরিবর্তন আনা, এটাই আয়কর বিভাগের জন্য অত্যন্ত চ্যালেঞ্জ। হয়তো তারা একবারে পারবে না, কিন্তু তাদের 2 বছর, 3 বছর বা 4 বছর মেয়াদে একটা কর্মপরিকল্পনা করতে হবে। আগামী অর্থ বছরের জন্য রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,99,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের সংশোধিত লক্ষ্যমাত্রার তুলনায় 7.6% বেশি। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।